হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কল। আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। আগের দিনের ক্লাসে আমরা লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট সলভ করেছিলাম। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটা প্র্যাকটিস সেট সলভ করব। তো দেখো, ফিজিক্যাল সায়েন্সটাও কিন্তু লাইফ সায়েন্সের মতো সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত, কারণ যদিও ফিজিক্যাল সায়েন্সে মার্কস কম লাইফ সায়েন্সের তুলনায়, কিন্তু এই ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের খুব সমস্যা হয়। তো সেই কারণে ফিজিক্যাল সায়েন্সটাও একটু আমরা প্র্যাকটিসের মধ্যে আনছি। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, 41 থেকেই তোমার কোয়েশ্চেন পেপারে ফিজিক্যাল সায়েন্স স্টার্ট হবে। তো তোমার যদি মনে হয় যে তোমার ফিজিক্যাল সায়েন্স খুব ভালো রেডি আছে, তাহলে তুমি এটা দিয়ে শুরু করতে পারো। যদি তোমার মনে হয় যে লাইফ সায়েন্সটা খুব ভালো রেডি হয়েছে, তাহলে সেটা দিয়ে শুরু করতে পারো, বা তোমার যে পার্টটা খুব ভালো রেডি থাকবে তুমি সেটা দিয়ে শুরু করতে পারো। তাতে কি হবে, তোমার কনফিডেন্স গ্রো আপ হবে এবং তোমার টাইমটাও কম লাগবে। শুরুতেই যদি তুমি মানে স্টার্টিংয়েই মানে তোমার যেটা ভালো রেডি হয়নি সেটা দিয়ে যদি তুমি শুরু করো, তাহলে কি হবে, তোমার টাইমটা কিন্তু বেশি লাগবে। তো প্রথম প্রশ্ন বলেছে, দেখো যে এক ফার্মি বলতে কি বোঝায়, বা এক ফার্মি কোনটা? 10⁻⁻10 মিটার, 10⁻⁻15 মিটার, 10⁻⁻12 মিটার, নাকি 10⁻⁻9 মিটার? তো এটার উত্তর আশা করছি সবাই পেরেছো, 10⁻⁻15 মিটার। পরের প্রশ্ন বলেছে, দেখো তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? তরলের পৃষ্ঠটান মাপা হয় টেনসিমিটার, টেনসিওমিটার, ট্যাকোমিটার, নাকি হাইড্রোমিটার? প্রত্যেকটা দিয়েই কিছু না কিছু মাপা যায়। তো পৃষ্ঠটান বা যেটাকে আমরা সারফেস টেনশন বলি, সেটা মাপার জন্য টেনসিওমিটার আমাদের কাজে লাগে। দেখো ফার্স্ট অপশনে টেনসিমিটার আছে, কিন্তু সেটা হবে না, খুব নাম দুটো সিমিলার, তাড়াহুড়ো করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। ট্যাকোমিটার দিয়ে স্পিড মাপা যায়। তোমরা কমেন্টে জানাও হাইড্রোমিটার দিয়ে কি মাপা যায়। হাইড্রোমিটার, আর একটা থাকে অপশনে খুব আসে, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে কি মাপা যায় আর হাইগ্রোমিটার দিয়ে কি মাপা যায়, এটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো ক্রেন কোন শ্রেণীর লিভার? আমি এটা মুছে দিচ্ছি একটু। ক্রেন কোন শ্রেণীর লিভার? তৃতীয়, দ্বিতীয়, প্রথম, নাকি চক্র ও অক্ষদণ্ড প্রকৃতির, মানে হুইল অ্যান্ড অ্যাক্সেল অ্যারেঞ্জমেন্ট? তো কোন শ্রেণীর লিভারে কি হয় সেটা যদি একটু মনে করো তাহলেই মনে আসবে। দেখো ক্রেন, ক্রেন দিয়ে কি হয়, এরকম একটা গাড়ি, তার মাথায় এরকম একটা বড় লোড চাপানো যায়। তো এই এইখান দিয়ে একটা কিছু ঝোলানো থাকে আংশি মতো, মানে এই পোর্শনটাতেই আর কি আমার লোডটা নেওয়া যাচ্ছে। মিডিলে এইখানে কোথাও একটা আমাকে ইফোর্ট দিতে হয় এবং এই বিন্দুতে থাকে ফ্যালক্রাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ফ্যালক্রাম এক সাইডে, মাঝখানে ইফোর্ট এবং এক প্রান্তে লোড। তো এটা কোন কোন টাইপের লিভারের অ্যারেঞ্জমেন্ট? এটা তৃতীয় শ্রেণীর লিভারের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে। আচ্ছা, প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হতো? প্রাচীনকালে মানে নিয়ন গ্যাস, বারুদ, মিথেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কোনটা খুব ইজিলি অ্যাভেলেবেল ছিল বা কোনটা ইজিলি অ্যাভেলেবেল ছিল না, এটা ভাবলেই আমাদের প্রশ্নের উত্তরটা আমি করতে পারবো। দেখো নিয়ন গ্যাসের এতটা আম প্রচলন তখন ছিল না। মিথেন গ্যাস অবশ্যই তখন আবিষ্কার হয়েছিল, কিন্তু এতটা প্রচলন ছিল না। বারুদ সব কাজে ব্যবহৃত হতো তখনও। নেক্সট প্রশ্ন বলেছে, কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব যথাক্রমে পি, কিউ এবং আর দিয়ে আমাকে ডিনোট করতে বলছে। পি, কিউ এবং আর দিয়ে ডিনোট করতে বলছে ভর, আয়তন এবং ঘনত্বের সম্পর্ককে। তো দেখো, আমরা বলতে পারি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, এটা আমরা জানি। এবার কোনটা কি বলেছে, দেখো ঘনত্ব বলেছে আর, তাহলে আর ইজ ইকাল টু পি বাই কিউ বলতে পারি, পি বাই কিউ। তাহলে এখান থেকে পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো আর কিউ, বা যে কোনো ভাবে পি কিউ আর সমান 1, এটা তো হচ্ছে না। পি ইজ ইকাল টু কিউ আর, হ্যাঁ পি ইজ ইকাল টু কিউ আর, এটা হচ্ছে বি এর দাগ, এটা হচ্ছে পি আর ইজ ইকাল টু কিউ, না পি আর আর এর সঙ্গে ভাগের সম্পর্ক, গুণের সম্পর্ক নেই, তাহলে এটা হচ্ছে না, পি ইজ ইকাল টু কিউ আর, এটা হচ্ছে না, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো একটি ধাতু কল্পের উদাহরণ। ধাতু কল্প কোনগুলো? দেখো লোহা, লোহা তো একটা ধাতু, অ্যামোনিয়া ধাতু, নিকেল ধাতু, আর্সেনিক আছে ধাতু কল্প, এছাড়াও বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সব কিন্তু ধাতু কল্প। নেক্সট প্রশ্ন বলেছে, লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? আমরা কথায় কথায় বলি না লেড পেন্সিল, লেড পেন্সিল। তো সেখানে কিন্তু মনে রাখবে 1%ও লেড থাকে না, 0% লেড থাকে। একদম যে গ্রাফাইটটা ইউজ করা হয় পেন্সিলের মধ্যে, সেটা পিওর গ্রাফাইট, সেখানে কোনো লেড থাকে না। এটা কিন্তু অনেকে ভুল করে। পরের প্রশ্ন বলেছে, প্রথম কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? এটা পিরিয়ডিক টেবিলের একটা প্রশ্ন। তা তোমরা নিশ্চয়ই সূত্রটা জানো, 2n²। এই সূত্রে ইলেকট্রনের বিন্যাস হয়, এখানে n সমান হচ্ছে কক্ষপথের সংখ্যা। তো প্রথম কক্ষপথ বলেছে, তাহলে n ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে 2 × 1² মানে 2 × 1 মানে 2। তাহলে প্রথম কক্ষপথে থাকতে পারে মাত্র দুটো। হুম,
নেক্সট একটা অঙ্ক দিয়েছে দেখো, 1000 ml 20% CaOH এর হোল টু দ্রবণে দ্রাবের পরিমাণ কত? তো এটা হচ্ছে আমার দ্রাব, এটা হচ্ছে আমার দ্রাব, যেটা আবার একটা সলিউশনে 20% আছে। তাহলে 20% মানে আমি বুঝতে পারি যে 100 যদি গ্রাম একটা দ্রবণ হয়, তাহলে তার মধ্যে দ্রাব আছে 20 গ্রাম। আমি যদি এটাকে শতকরা থেকে প্লেন শতকরাতে করে লিখি, তাহলে 100 গ্রামের মধ্যে 20 গ্রাম আছে দ্রাব। তাহলে 1000 গ্রামের মধ্যে কতটা আছে? 20/100। আচ্ছা, নিচে করছি, জায়গা ধরছে না। 20/100 ইন্টু 1000। তাহলে আমার হলো 200 গ্রাম দ্রাব। অপশন ডি, অপশন ডি তে দেখো 200 আছে। 100-তে যদি 20 থাকে, তাহলে 1000-এ কত? ভীষণই সোজা একটা সোজা একটা অঙ্ক। CaOH দ্রবীভূত আছে, তার মানে এখানে আমাকে যদি বলতো, দ্রাব না বলে যদি বলতো যে দ্রাবক কতটা, দ্রাবক কতটা, তাহলে কি করতাম? ওই 1000 ml থেকে 200 গ্রাম বাদ দিলে 800 হয়ে যেত আমার দ্রাবক। এখানে দ্রাবকটা মেবি ওয়াটার, বা এখানে তোমাকে দ্রাবক না বলে বলতে পারতো জলের পরিমাণ কত, এরকমও বলতে পারতো। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা জলেই দ্রবীভূত আছে। বা দ্রাবক বলতে গেলে তখন আমার উত্তর হয়ে যাবে কিন্তু 800। তো আমাকে এখানে দ্রাব চেয়েছে, যদি এখানে বানানটা ভুল করেছে, দ্রাব্য করেছে, এটা দ্রাব হবে। তো দ্রাবের পরিমাণ হয়ে যাবে 200 গ্রাম। ভীষণই সোজা। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কিন্তু একটু যদি তুমি সূত্র জানো বা জিনিসটার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ভীষণ সোজা অঙ্কতে, একদম তুমি জানবে যে তুমি ফুল মার্কস পেয়ে আসবে। নেক্সট প্রশ্ন বলেছে, পোশাকে ড্রাই ক্লিনিকে ব্যবহৃত হয় কি? আমি এগুলো একটু মুছে দিচ্ছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো বা বুঝে নিয়েছো অঙ্কটা। পোশাকের ড্রাই ক্লিনিংয়ে কোনটা ব্যবহৃত হয়? আমরা এই যে ড্রাই ক্লিনিং করতে দিই অনেক পোশাক, শাড়ি, ভালো, ভালো শাড়ি, ভালো, ভালো ড্রেস। তো সেখানে কোনটা ব্যবহার করা হয়? ফুড অয়েল, অয়েলের কোনো জায়গা প্রশ্নই আসছে না এখান থেকে। ফুড ন্যাপথা, প্যারাফিন নাকি মোম? মোম, প্যারাফিন এই দুটো সেম জিনিস, এই দুটো নিয়ে পলিশ করা হয় না, পলিশ করা হয় ন্যাপথা দিয়ে। ঠিক আছে? এখানে যদি ফ্রুট নাও দেয়, শুধু যদি অপশনে শুধু ন্যাপথাও থাকে, তাহলেও হবে, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, ভীষণ সোজা, অ্যালামের সংকেত জানতে চেয়েছে। অ্যালামের সংকেত সবগুলো পড়ে দেখলে বুঝতে পারবে। অপশন এ যেটা, K2SO4, Al2SO4, SO3 এর হোল 3, SO4 এর হোল 3, 24H2O, এটা হচ্ছে তোমার অ্যালামের সংকেত। নেক্সট প্রশ্ন, আশা করি তোমরা পেরেছো বলতে এবং আমার সঙ্গে সঙ্গেই তোমরা অ্যান্সারগুলো বলছো আশা করছি। পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? মানে তরলে দ্রবণ, নাকি তরল কঠিন, কঠিন তরল, তরল গ্যাস, অনেক রকমের তো দ্রবণ হয়, তো সেটা কি রকম? তো দেখো, আমরা এটা জানি যে পারদ যেটা, যেটা সাধারণ তাপমাত্রাতেই এটা তরল, মানে রুম টেম্পারেচারেই এটা তরল থাকে। তাহলে উত্তরটা হয়ে যাবে যে দ্রাবক কঠিন, দ্রাবকটা কঠিন, দ্রাবটা তরল। ঠিক আছে? উভয় কঠিন বা উভয় তরল হলে হবে না। নেক্সট প্রশ্ন বলেছে, প্রতি অণু তুঁতেতে জলের পরিমাণ কত? তুঁতের রাসায়নিক নাম হচ্ছে CuSO4 5H2O। তোমাকে কিন্তু এরকমও দিয়ে দিতে পারি যে CuSO4 XH2O, ওই X এর মান কত, এরকমও প্রশ্নটা দিতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি 5H2O মানে 5 অণু এখানে জল থাকবে। তাহলে সিম্পল করে দিই, 5। পরের প্রশ্নটাও খুব সিমিলার দিয়েছে, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? ব্লু ভিট্রিয়ল মানেই হচ্ছে কপার সালফেট। দুটো প্রশ্ন আমার একদম সিমিলার লেগেছে, পরপর দেওয়ার কোনো মানে হয় না, তবুও যেহেতু রয়েছে সেজন্য অ্যান্সার বলে দিলাম। পরের প্রশ্ন বলেছে যে বটমালি পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হতে হবে? দেখো, বটমালি কি পরীক্ষা করেছিলেন? বলেছিলেন যে দুটো বরফকে যদি চেপে দেওয়া হয়, দুটো বরফের টুকরোকে এরকম ভাবে যদি চেপে ধরা হয় দুদিক থেকে চাপ প্রয়োগে, তাহলে দেখবো যে এই দুটো বরফের টুকরো একখানা বরফের টুকরোতে পরিণত হয়েছে। তো এইটা হচ্ছে পুনঃশীলী ভবনের পরীক্ষা। তো এই পরীক্ষাটার সাহায্যে, মানে এই পরীক্ষাটা করার সময় ওনার যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা 0 ডিগ্রির বেশি অবশ্যই হতে হবে। কারণ ওই চারপাশের বায়ুর উষ্ণতা যদি 0 ডিগ্রির বেশি না হয়, তাহলে বরফটা গলার জন্য যে লিনতাপ, সেটা তো ওই বাতাস থেকেই সে গ্রহণ করবে। তাহলে সেটা বাতাসটাও যদি 0 ডিগ্রির কম হয়, তাহলে ওখান থেকে লিনতাপটা গ্রহণ করতে পারবে না। তো সেই কারণে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে না। সেজন্য 0 ডিগ্রির বেশি হতে হবে পারিপার্শ্বিক বায়ুর তাপমাত্রা। তো দেখো, এইখানেই আমাদের ক্যাটাগরি 1 এর প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল। ক্যাটাগরি 1 এ তোমরা কতগুলো পারলে সেটা একবার দেখে নাও। এবার আসবো আমরা ক্যাটাগরি 2 তে। ক্যাটাগরি 2 তে আসার আগে বলি, যদি মনে হচ্ছে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বা ভিডিওটা
দেখে তোমাদের একটুও লাভ হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি নতুন হও, আর যদি পুরনো হও তাহলে জানিও কত কি স্কোর হলো। আর চ্যানেলটা নোটিফিকেশন অন করে রেখো যাতে পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। নেক্সট তোমরা কিসের ভিডিও চাও সেটা আমাকে জানিও, আমি সেই মতো ভিডিও আনার চেষ্টা করব। পার্টিকুলার টপিক বা পার্টিকুলার সাবজেক্ট বলে আমাকে মেনশন করে দিলে আমি সেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো ক্যাটাগরি 2 এর প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে, মহাকর্ষীয় ক্ষেত্র যদি ধনাত্মক কার্য করে, মহাকর্ষীয় ক্ষেত্র যদি ধনাত্মক কার্য করে তাহলে কি হবে? দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র সাধারণত ঋণাত্মক কার্যই করে, ঠিক আছে? তো যদি বাই এনি চান্স ধনাত্মক কার্য করে তাহলে কি হবে? মানে যদি আমি একটা পাথরকে অবাধে উপর থেকে ছেড়ে দিই তাহলে কি হবে? মহাকর্ষের টানে নিচের দিকে চলে আসবে, তো এই ক্ষেত্রে ধনাত্মক কার্য হবে। তো এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এর কোনো স্থিতিশক্তি নেই, স্থিতিশক্তি কমে যাবে, অপশন এ হবে। গতিশক্তি বেড়ে যাবে, হ্যাঁ গতিশক্তি বেড়ে যাবে, কিন্তু কারুর স্থিতিশক্তি কমুক, গতিশক্তি বাড়ুক, স্থিতিশক্তি বাড়ুক, গতিশক্তি যাই হোক না কেন, যান্ত্রিক শক্তি সবসময় এক থাকে। যান্ত্রিক শক্তি সবসময় স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল হয়, এটা কখনো বাড়েও না কখনো কমেও না। তাহলে যেহেতু ক্যাটাগরি 2 আমার অপশন হয়ে গেল এ, বি, ডি। পরের প্রশ্ন আসি, নন সিস্টেমিক অ্যান্টাসিড কোনগুলো? যেগুলো আমাদের গ্যাস্ট্রিক জুসে গুলে গিয়ে লং টার্মের এফেক্ট দেখায় সেগুলো হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। তো এগুলো কোনটা হবে? এটা হবে LOH এর হোল 3 আর MgOH এর হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল সরি, এগুলো হবে না। এটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টিবডি অ্যান্টাসিডের উদাহরণ। নেক্সট প্রশ্ন বলেছে, কোন গ্যাসের অণুগুলির আরএমএস বেগ যদি বৃদ্ধি পায় তখন কি হবে? আরএমএস বেগের সূত্র কি? আরএমএস বেগ মানে হচ্ছে VRMS সমান কি হয়? 3RT/m। এখানে আরটা হচ্ছে মোলার ধ্রুবক, টিটা হচ্ছে টেম্পারেচার, এম হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে ভিটা যদি বাড়ে, বলেছে আরএমএস বেগ বৃদ্ধি পাবে যখন, ভিটা বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? এখানে টেম্পারেচারটাকে বাড়াতে হবে। কেন? টেম্পারেচারের সঙ্গে ভি এর সঙ্গে টেম্পারেচারের হচ্ছে সরল সম্পর্ক। আর এম, তাহলে উষ্ণতা বৃদ্ধি পাবে, যখন উষ্ণতা বৃদ্ধি পাবে তখন আরএমএস বাড়বে, ঠিক আছে। উষ্ণতা হ্রাস পাবে, এটা তো হবে না। আণবিক গুরুত্ব বৃদ্ধি পাবে, দেখো এম এর সঙ্গে, এম নিচে এমটা আণবিক গুরুত্ব, ভি এর সঙ্গে এম এর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা বাড়া মানে এটা কমবে, আর এটা বাড়া মানে এটা কমবে। তার মানে নিশ্চয়ই আমার এটা হলে হবে না, আমাকে এটাকে যদি বাড়াতে হয় তাহলে এটা কমাতে হবে। তাহলে আণবিক গুরুত্ব হ্রাস পাওয়াতে হবে, মানে আরএমএস বেগ বৃদ্ধি পেলে এটা হ্রাস পাবে। তাহলে আমার উত্তর দাঁড়ালো এ আর ডি। নেক্সট প্রশ্নে যাই, তাপ বিকিরণের হার নির্ভর করে, কোনো বস্তু বা কোনো একটা পদার্থ কতটা তাপ বিকিরণ করবে সেটা কিসের ওপর নির্ভর করছে? তরলের ক্ষেত্রফলের ওপর। দেখো, একটা যদি সরু মুখওয়ালা বোতল হয় তো সেখান থেকে যতটা তাপ বিকিরণ হবে, একটা যদি চওড়া মুখওয়ালা বোতল হয় সেখান থেকে তাপ বিকিরণ অবশ্যই বেশি হবে। তাহলে অবশ্যই তলের ক্ষেত্রফলটা একটা ম্যাটার করবে। আপেক্ষিক তাপের ওপর করে না, আপেক্ষিক বিকিরণ ক্ষমতার ওপর করে। এমন একটা জিনিস যেটার তাপ বিকিরণ ক্ষমতা নেই সে তাপটাকে ধরে রাখে, হোল্ড করে রাখে। আবার এমন একটা জিনিস যে সবসময় তাপ বিকিরণ করছে, তার মানে সে তাপ নিলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, তাহলে সেখান থেকে তাপ বিকিরণ বেশি হবে। তাহলে বিকিরণ ক্ষমতার উপর ডিপেন্ড করবে আর উষ্ণতার উপর। যার টেম্পারেচার বেশি সে তাপ বিকিরণ করতে পারবে যদি বাকি প্যারামিটারগুলো পারমিট করে, আর যার টেম্পারেচারই নেই, যে হয়তো কম টেম্পারেচারে আসে, সে আর কি তাপ বিকিরণ করবে? তাহলে অবশ্যই উষ্ণতাটা একটা ফ্যাক্টর। লাস্ট প্রশ্ন দেখো, একদম লাস্ট প্রশ্নে চলে এসেছি আমরা। যদি মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। শেষ প্রশ্ন বলেছে, অর্ধ পরিবাহীতে দাতা পরমাণু ডোপিং করা হলে কি ঘটে? আমরা যে সেমি কন্ডাক্টর গুলো সেইগুলোতে মাঝে মাঝে ডোপিং করে থাকি তার কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য, তো তাহলে কি হয়? অবশ্যই বুঝতেই পারছো যে অর্ধ পরিবাহী, তাতে ডোপিং করা হচ্ছে মানে তার ইলেকট্রন পরিবহন ক্ষমতাটা আরো বাড়ানোর চেষ্টা করছি, মানে ইলেকট্রন পরিবহন ক্ষমতাটা বাড়াচ্ছি মানে সেখানে ইলেকট্রনের গাঢ়ত্বটা বৃদ্ধি পাবে অবশ্যই। এবং এই যে এটা ডোপিং করা হচ্ছে, যে জিনিসটা ডোপিং করা হচ্ছে সেটা ডোপিং করার ফলে একটা করে হোল বা একটা করে গ্যাপ তৈরি হয়, তো সেই গাঢ়ত্বটাও বৃদ্ধি পায়, সরি গাঢ়ত্বটা হ্রাস পায়। অপশন ডি হবে, গাঢ়ত্বটা হ্রাস পায়। তো অপশন 60 অপশন হবে এ এবং অপশন ডি। তো দেখো এখানে আমরা করে ফেললাম মোটামুটি ক্যাটাগরি 2 এর সমস্ত এবং ক্যাটাগরি 1 এর সমস্ত প্রশ্ন। যদি মনে হচ্ছে যে এখনো কোনোটা বুঝতে পারা গেল না সেটা কমেন্টে তোমরা লিখতে পারো, বা তোমাদের কোনো যদি সাজেশন থাকে কমেন্টে লিখতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে সরাসরি ওখানে কথা বলতে পারো, প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের আর কিসের ক্লাস চাই সেটাও তোমরা আমাকে জানাতে পারো টেলিগ্রাম চ্যানেলে বা এটার কমেন্ট সেকশনে আমি টেলিগ্রামের লিংক দিয়ে রাখবো, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পড়াশোনা করো, টাটা।